এখন খবর বিস্তারিত। পালাটানা বাণিজ্যিক উৎপাদন উদ্বোধনের পর এখন পর্যন্ত 10 মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন হয়নি। উদয়পুরবাসীরা বিদ্যুৎ পরিষেবা নিয়ে ক্ষুব্ধ। ব্যাহত হচ্ছে স্কুল, কলেজ, সংবাদ মাধ্যমের কাজও। একসময়ে যার নাম ছিল হেলিকপ্টারের মাঠ, বর্তমানে তার নাম হয়েছে ত্রিপুরার সর্ববৃহৎ তাপবিদ্যুৎ প্রকল্প পালাটানা প্রকল্প। গত 21 জুন বেলা 12:15 নাগাদ সর্বোচ্চ 71 মেগাওয়াট নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত পালাটানা প্রকল্প যেন রাতের স্বপ্নের মতো হয়ে গেছে। আবারও যেন স্বপ্নে ভাসছে পালাটানা প্রকল্প। তাপবিদ্যুৎ প্রকল্প ত্রিপুরার মানুষের কাছে বড় ধরনের উপহার, যা রাজ্য ছাড়াও উত্তর পূর্বাঞ্চলের মানুষদের স্বার্থে নিয়োজিত থাকবে, এমনটাই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। কিন্তু বর্তমানে লক্ষ লক্ষ জনগণের নিকট এই বার্তা যেন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এমনকি রাজ্যপাল দেবানন্দ কুমারও যেন গর্বের মত প্রকাশ করেছেন। কিন্তু বর্তমানে 10 ভাগ বিদ্যুৎও পৌঁছে দিতে পারছে না ত্রিপুরা রাজ্য, এমনকি উদয়পুর মহকুমার জনগণের নিকট। মানে এটাই যে আমরা অনেক সমস্যা ভোগ করছি। আমরা তো বিজনেস করি, আমাদের তো প্রচণ্ড হ্যাম্পার হচ্ছে বিগত অনেক দিন ধরেই সমস্যাটা। গরমের দিন যেন থেকে শুরু হয়েছে তখন থেকেই এসব সমস্যা হচ্ছে। আর দিনের বেলাও সেম, রাত্রিতেও সেম। এমনি তো গরমের জ্বালা, এর মধ্যে কোনো কাজও করা যায় না। এরকম আর কি খুব সমস্যা হচ্ছে আমাদের। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম দেয় সন্ধ্যার সময়। এরকম 3 দিন ধরে 3-4 দিন ধরে এরকম চলছে। সন্ধ্যার সময় গেলে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা এরকম থাকে না কারেন্ট। যে কতদিন চলবে সেটাই বুঝতে পারছি না আর কি। এদিকে ওটিপিসি ওএনজিসির কর্মকর্তাদের সাংবাদিকদের নিকট পালাটানা প্রকল্পের পরিস্থিতি জানাতেও নারাজ। এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পালাটানা গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইনগুলির পরিস্থিতিও বেহাল অবস্থায়, যার কারণে বিদ্যুৎ উৎপাদন করা অসম্ভব হয়ে পড়েছে। ইতিমধ্যেই উদয়পুর জেলা কংগ্রেসের যুব ফ্রন্টের উদ্যোগে বিদ্যুৎ পরিষেবা দিনের পর দিন উদয়পুরে বিদ্যুতের পরিষেবা বন্ধ থাকায় বড় ধরনের আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। এদিকে হাসপাতাল, স্কুল, কলেজ, অফিস, আদালত এবং ব্যবসায়ী সমিতি সহ সংবাদ মাধ্যমগুলিও নাজেহাল বিদ্যুৎ ঘাটতির কারণে। উদ্বোধনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ত্রিপুরার মানুষকে পালাটানা প্রকল্প নিয়ে যে আশ্বাস দিয়েছিলেন, তা কি আদৌ কার্যকরী হবে, না কথার কথাই রয়ে যাবে, এমনটাই গুঞ্জন ত্রিপুরার জনগণের নিকট। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো কবে নাগাদ শুরু হবে প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন, তা নিয়ে ত্রিপুরা সরকারও উদ্বিগ্নে রয়েছে। তবে বর্তমানে পালাটানা প্রকল্পের গ্যাস টারবাইনগুলিরও অবস্থা স্বাভাবিক নয়, যার কারণে বিদ্যুৎ ঠিকভাবে উৎপাদন করা যাচ্ছে না। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কর্তৃক জনসাধারণের সেবায় জঞ্জাল পরিবাহী যান প্রদান অনুষ্ঠান হয় বিশালগড় টাউন হলে। উপস্থিত ছিলেন মন্ত্রী বিজিতা নাথ। সোনামুড়া ও বিশালগড় নগর পঞ্চায়েতকে প্রদান করা হয় 2টি গাড়ি। আজ বিশালগড় টাউন হলে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কর্তৃক জনসাধারণের সেবায় জঞ্জাল পরিবাহী যান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশালগড় নগর পঞ্চায়েত ও সোনামুড়া নগর পঞ্চায়েতকে একটি করে 407 টাটা গাড়ি বিতরণ করা হয়। উল্লেখ্য, অনুষ্ঠান 4টা শুরুর কথা থাকলেও পরিবেশ দপ্তরের কর্মীরা ব্যানার লাগাতে থাকেন 4:20 মিনিটে। অনুষ্ঠানে মন্ত্রীদের অডিয়েন্সে বসিয়ে রেখেছেন। অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন বিজ্ঞান ও পরিবেশ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। এছাড়া সিপাহীজলা জেলা শাসক কৃষ্ণদুলাল চৌধুরী, নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নারায়ণ চক্রবর্তী, বিশালগড় নগর পঞ্চায়েতের চেয়ারপারসন পূর্ণিমা চক্রবর্তী, পরিবেশ দপ্তরের অধিকর্তা SK পাল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশালগড় ICDS প্রজেক্টের কর্মীরা উপস্থিত ছিলেন। নগর পঞ্চায়েতের অনুষ্ঠান হলে এই নগর এলাকার জনসাধারণ উপস্থিতি ছিল কম। 10,50,000 টাকা মূল্যে 407 টাটা গাড়ির চাবি তুলে দেন বিশালগড় নগর পঞ্চায়েতের চেয়ারপারসন পূর্ণিমা চক্রবর্তীর হাতে এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নারায়ণ চক্রবর্তীর হাতে মন্ত্রী বিজিতা নাথ। মন্ত্রী 12 জন অথবা MLA 60 জন মিলিয়ে সেই কাজ করা সম্ভব না। এই রাজ্যের আপামর জনগণ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে আমরা এই যে একটা উন্নতির শিখরে আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের কাছে নতুন করে যে বিষয়গুলো গুরুত্বের মধ্যে আসছে সেটি হচ্ছে আমাদের রাজ্যে আপনারা জানেন ইনফ্রাস্ট্রাকচার, প্রত্যেক বাড়ি ঘর অনেক তৈরি হয়েছে, অনেক বাড়ি ঘর। বিশালগড় থেকে সম্পাবমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা।
সোনামুড়ায় কংগ্রেস দলের ভাঙন অব্যাহত। কুলবাড়ি অঞ্চলের মতিনগরে এক উঠান সভার মধ্য দিয়ে 29 পরিবারের 185 ভোটার কংগ্রেস দল ছেড়ে সিপিএম এ যোগ দেন। দলত্যাগ সভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য শহীদ চৌধুরী, বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য শামসুল হক, অঞ্চল সম্পাদক শোভা মিয়া প্রমুখ। সাবরুম পর্যন্ত বটগ্রেস রেল লাইনের কাজ দ্রুত শেষ করা, জাতীয় সড়কের উন্নয়ন সহ 5 দফা দাবিতে বিভাগ এলাকায় তৃণমূল স্তরে ব্যাপক প্রচার শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় কুলবাড়ি অঞ্চলের বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম পঞ্চায়েত মতিনগরে উঠান সভায় রীতিমতো ছোট জমায়েতের চেহারা নেয়। কংগ্রেস ছেড়ে 29 পরিবারের 185 জন এই সভায় সামিল হন। কংগ্রেস ছেড়ে 5 দফার আন্দোলনে সামিল হওয়ার ঘোষণা দিয়ে ওইসব পরিবারের কর্তারা বলেছেন, কংগ্রেস নেতারা দিল্লি দৌড়ায় নিজেদের গদির জন্য। কখনো দেখা যায়নি তারা ত্রিপুরার উন্নয়নের দাবি ছিনিয়ে আনতে দিল্লি গেছে। তাদের সাথে থেকে উন্নয়ন বিরোধিতার চেয়ে রাজ্যকে এগিয়ে নেওয়ার লড়াইয়ে সামিল হওয়াই গর্বের। সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শহীদ চৌধুরী, পার্টি নেতা শামসুল হক ও অঞ্চল সম্পাদক শোভা মিয়া কংগ্রেস ছেড়ে আসাদের ফুল দিয়ে স্বাগত জানায়। পার্টি নেতৃবৃন্দ দাবিগুলোর ব্যাখ্যা করে আরো বেশি মানুষকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। কংগ্রেস ছেড়ে আসা 29 পরিবারের কর্তারা হলেন ইদ্রিস মিয়া, অলিউল্লাহ, আব্দুল হক, রাহেলা খাতুন, শফিক মিয়া, কাজী মনির হোসেন, কাজী নুরুল হক, কাজী সালাম মিয়া, আব্দুল মালেক, ফুকন মিয়া, সফর আলী, রহিম আলী, পারভিন আক্তার, নান্টু মিয়া, মনোয়ারা বেগম, জাহাঙ্গীর হোসেন, মমিন মিয়া, আবু তাহের, জামাল হোসেন, আবুল কাসেম, রাজ্জাক মিয়া, কাজী আব্দুল হক, মোহন মিয়া, শাহালম মিয়া, সুরুজ মিয়া, মফিজুল ইসলাম, মনির হোসেন, এসাক মিয়া, মুসলিম মিয়া প্রমুখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 4.5 বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আমতলী থানার পুলিশ গ্রেফতার করে একজনকে। তাকে আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতে পাঠান তাকে। রাজ্যের প্রশাসন অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর যতই বুক ফুলিয়ে বলে থাকুক না কেন, ধর্ষণের মাত্রা কিন্তু কোনো মতেই কমাতে পারছেন না। এবার মাত্র 4 বছরের মেয়ে ধর্ষণের শিকার। এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে কমলাসাগর বিধানসভার আমতলী থানাধীন পাণ্ডবপুর স্কুল পাড়ায়। মা বাবার অনুপস্থিতির সুযোগে পাশের বাড়ির কলেজ পড়ুয়া ছাত্র দ্বারা 4 বছরের মেয়ে ধর্ষণের শিকার হয়। ঘটনার বিবরণ দিয়ে ধর্ষিতার মা জানান, প্রত্যেক সপ্তাহের মতো ওই দিনও তিনি এলাকার এক বাড়িতে বন্ধনের টাকা জমা করতে যায়। এই সুযোগে পাশের বাড়ির কান্তিদের ছেলে প্রণব দে মেয়েটিকে বলে, চলো আমাদের বাড়িতে, খেলার জিনিস আছে, তোমাকে খেলতে দেব। এই বলে মেয়েটিকে তার নির্জন ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষিতার মা বন্ধন থেকে এসে তাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে প্রণবদের মাকে জিজ্ঞেস করলে প্রণবের মা বলে, আমাদের ঘরে প্রণবের সাথে খেলা করছে। তখন ধর্ষিতার মা এসে দেখে দরজা জানালা বন্ধ এবং মেয়েটিকে ডাক দিলে দরজা খোলার পর দেখতে পায় মেয়েটির চোখ লাল হয়ে আছে এবং মাকে দেখে কাঁদতে শুরু করে। কই গো দিদি নাই দি কো আছে সুমনের লগে। এরপর আমি ডাক দিছি, আমি কি সুমন সুমন আমরা তাই কই রে। এরপর ওই তো খেলে মার এই ঘাটের মধ্যে গিয়ে দি হে খেলনা জিনিস লয়ে গেছে, প্রণবের একটা ভাই আছে, তাই আমার মামনি সময় নয় মেয়ের সময় না হে লগে খেলতো আর কি। খেলনা জিনিসটা লয়ে গেছে, খেলনাটি ঘাটের মধ্যে 2টা খেলনা খালি বাইর করে দিন, প্লাস্টিকের খেলনা কি হে কান্দা মুখের মতন চোখ টুকটি নিম নিম করতেছে। এরপরে জামার মধ্যে তারপরে আমি কিছু কইছি না, আমার একটু কেমন জানি লাগছে এই জায়গাতে, আমি বাইক লয়ে এসেছি। হয়েছে গাঙ্গুলি ভাই কই আসে আর কিছু কইছে না, হেও পেছনে আমরা পেছনে পেছনে আমরা আমার বাড়িতে এসে এবার হেরে দিক কে একটু ডরে কাঁপতাছে। সারাদিন অতিক্রান্ত হয়ে যায়, কারণ ধর্ষিতার বাবা বাড়িতে নেই। তিনি প্রতিদিনের মতো কাজের সন্ধানে আগরতলায় চলে যান। পরে রাত্রি 11টার সময় ধর্ষিতার বাবা বাড়িতে আসলে সমস্ত ঘটনা জানতে পান এবং অবশেষে ধর্ষিতার পরিবার থেকে আমতলী থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়। পরে রাত্রিবেলায় পুলিশ এসে প্রণব দেকে আটক করে এবং তাকে গতকাল বিশালগড় আদালতে তোলা হলে আদালত তাকে 14 দিনের জেল হাজতে পাঠায়। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও সড়ক দুর্ঘটনা ঘটল আগরতলা সাবরুম জাতীয় সড়কে। চরিলাম ফরেস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় মিনিবাস ও টাটা এসের মুখোমুখি সংঘর্ষে আহত হয় 5 জন। আবারও দুর্ঘটনা চরিলামে। আজ সকাল 10টা নাগাদ চরিলাম ফরেস্ট অফিস সংলগ্ন মিনি বাস ও টাটা এজি মুখোমুখি সংঘর্ষে আহত 5। পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল 10টা নাগাদ আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে মিনি বাস TR01B 1225 মিনি বাস দ্রুতগতিতে যাচ্ছিল। অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে থামানো টাটা এজি ট্রাকটিকে সজোরে ধাক্কা মারে।
টাটা এজি চালক সহ আরও 4 জন আহত হয়। টাটা এজি গাড়ির নাম্বার TR01B1911। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে রোগীদের হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে 3 জনকে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে জীবিত আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে। করে আমরা একটা পাইছি, টেলিফোনে একটা খবর পাইছি যে নলচরে আর চরিলামে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই খবর পাইয়ার সঙ্গে সঙ্গে আইছি, এখানে দেখলাম যে টাটা ইস গাড়িটা আর একটা মিনি বাস, টাটা ইস গাড়িটা এখানে দাঁড়ানো আসলো, আর এর পরবর্তী সময় মিনি বাসটা আইয়া এটার পেটে ধাক্কা মারছে। 2টা গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, এতে 2 জন মহিলা, 1 জন ছেলে, 3 জন ইনজিউর্ড হয়েছে। তারা হসপিটালে শিফট করা হয়েছে। পরবর্তী সময় আমরা আইনানুগ ব্যবস্থা নিতে আসছি সব। বিশালগড় থেকে সম্পভূমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। বামফ্রন্টের উদ্যোগে গোটা সোনামুড়া বিভাগ জুড়ে গ্রাম পাহাড়ে চলছে 5 দফা আশু দাবির সমর্থনে ব্যাপক প্রচার অভিযান। এরই অঙ্গ হিসেবে দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত হয় এক কর্মী সভা। এতে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। বামপন্থী সংগঠন সমূহের উদ্যোগে গোটা সোনামুড়া বিভাগ জুড়ে গ্রাম পাহাড়ে চলছে 5 দফা দাবির সমর্থনে ব্যাপক প্রচার অভিযান। রাজ্যভিত্তিক কর্মসূচির অঙ্গ হিসেবে গত 30 জুলাই অনুষ্ঠিত হয়েছিল বামফ্রন্টের উদ্যোগে সোনামুড়া টাউন হলে এক গণকনভেনশন। এই কনভেনশনে ঘোষণা হয় 1 জুলাই থেকে 10 জুলাইয়ের মধ্যে বিভাগের প্রতিটি অঞ্চলে কর্মী সভা করা এবং 11 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে শেষ করা পাড়ায় পাড়ায় ওয়ার্ড সভা। তারই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত হয় এক কর্মী সভা। প্রধান বক্তা ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। দীর্ঘ ভাষণে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নে সাবরুম পর্যন্ত রেলপথ অত্যন্ত জরুরি। এছাড়া খাদ্য নিরাপত্তা বিল অনুমোদন দেওয়া, বনাধিকার আইনে ভূমি প্রাপকদের আর্থিক সাহায্য করা, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সহ 5 দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, রাজ্যবাসীর সার্বিক স্বার্থে চুপ করে বসে থাকা যায় না। লড়াই সংগ্রাম জোরদার করে দাবি আদায়ে বাধ্য করতে হবে কেন্দ্রীয় সরকারকে। আমাদের এখানে যে তুমি ডাইরেক্ট চিনির মালিক থেকে চিনি কিনে নাও, সরাসরি চিনি কিনো তুমি, তার মানে রাজ্য সরকারকে পুরো টাকা দিয়ে চিনির এখান থেকে চিনি কিনে আনতে হবে পরিষ্কার ভাবে। মানে তাদের লেবিটা চলে গেল মালিকদের সুবিধার্থে সিদ্ধান্ত। এখন এই জায়গায় এই যে চিনি আনবো বলা হচ্ছে, এই চিনির জন্য তোমাকে যে সাবসিডি দেবো আমরা, মহারাষ্ট্রে সারা দেশের জন্য 18 টাকা কেজি। তো মহারাষ্ট্রে চিনি উৎপাদন হয়, সেই রাজ্যের জন্য 18 টাকা, ত্রিপুরার জন্য 18 টাকা। আপনাদের এখানে মাঝে মাঝে যদি একটা জিনিস উৎপাদন হয় এইখানে, এখান থেকে দোকানে যেতে লাগবে 5 টাকা। এখান থেকে যদি ধর্মনগর যায় জিনিসটা, তাহলে কত লাগবে? তাহলে মহারাষ্ট্রে চিনির কল থেকে চিনি নিতে দোকানে লাগে। এটা হলো আমাদের প্রাণ, এটা আমাদের আনতে হবে। যত আমাদের সংগ্রাম করতে হয়, সব সংগ্রাম করে আমরা এই ব্রডগেজ আমাদের আনতে হবে। আপনারা জানেন আমাদের ব্রডগেজ, আমাদের রাজ্যে যে লাইন করেছি আমরা, এখানে যে রেলের লাইন হয়েছে, শুধু পাতগুলি তুলে দিয়ে নতুন পাত জুড়ে দেবে, ব্রডগেজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই আমাদের এখানে। শুধুমাত্র লামডিং থেকে ত্রিপুরা পর্যন্ত এই জায়গাটা আসতে পারছে না। ভারতবর্ষে এত মিলিটারি আছে, আসাম রাইফেলস আছে আমাদের এখানে, অথচ নিরাপত্তা দিয়ে এই লাইনটা এখানে নিয়ে আসা যাচ্ছে না। আমরা শুনেছি কতগুলি সমস্যা তৈরি হচ্ছে। বিভিন্ন লরির মালিকরা যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করে, তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে এই লাইনটা যাতে না হতে পারে। এটা হলে পরে তাদের অসুবিধা হবে, ভাড়া কমে যাবে। এমনও আমাদের কাছে খবর হয় অনেক সময় উগ্রবাদীদের তারা টাকা দিয়ে দেয়, শ্রমিকরা কাজ করতে বলে 2 টাকা। এছাড়া সবাই বক্তব্য রাখেন তাজুল ইসলাম। কাঠালিয়া থেকে নারায়ণ বদ্রের রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুরে উদ্বোধন হয় নতুন কোঅপারেটিভ ব্যাংকের। উদ্বোধন করেন বিধায়ক মাধব সাহা, ছিলেন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা। গতকাল 53তম উদয়পুর প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় উদয়পুর কৃষি বিভাগ দপ্তরের অফিস চত্বরে। বার্ষিক প্রতিবেদন সভায় প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন বিধায়ক মাধব সাহা। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নিতাই লাল বিশ্বাস,
সহকারী অধিকর্তা দক্ষিণ জেলা সভাধিপতি সুনীল সেনগুপ্ত, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রামকৃষ্ণ ভৌমিক, উদয়পুর কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান গৌতম সরকার। 1961 সাল থেকে কোঅপারেটিভ সোসাইটি শুরুর পর থেকে নানাবিধ কাজ করে যাচ্ছে বর্তমানেও। ইতিমধ্যে জানা যায় ভবিষ্যতেও নানা কর্মসূচির মধ্যে সার কারখানা, ওষুধ কারখানা সহ নানাবিধ কর্মসংস্থানের ব্যবস্থা করবে এই সোসাইটি। সমাজের বেকারত্ব ও স্থাপন করছে জিনিসপত্র যাতে ক্রয় করা যায় তারই ব্যবস্থা করবে এই কোঅপারেটিভ সোসাইটি। 2013 সালে এই সোসাইটি প্রায় 14 লক্ষ টাকা সঞ্চয় করেছে। এদিন বার্ষিক প্রতিবেদন সভায় সোসাইটির সদস্যদের পক্ষ থেকেও সোসাইটির নানাবিধ কার্যকলাপ নিয়ে সরাসরি আলোচনা করেন। এদিকে উদ্বোধকের ভাষণে মাধব সাহা বলেন, রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের আগামীতে নানাবিধ কর্মসংস্থানের সুযোগ হবে, যা আশা করা যাচ্ছে সমাজের প্রতিটি মানুষই নানা দিক থেকে এই সোসাইটির দ্বারা উপকৃত হবেন। মিনিমাম প্রফিট সার্ভিস মডেল কোঅপারেটিভ সাধারণত সার্ভিস মডেল হয়। আমার যেমন মিনিমাম প্রফিট হবে তুলনামূলকভাবে বাজারে কম দামে, বাজার থেকে একটু কম দামে রিলিফ পাবে যারা কনজিউমার্স আছেন তারা সব জায়গায়। এদিকে রাজ্য কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নিতাইলাল বিশ্বাস বক্তব্যে বলেন, রাজ্যের বহু চিটফান্ড কোম্পানি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বহু সংস্থাও পালিয়ে গেছে। এছাড়া অভিযোগ রয়েছে রোজবিলি নামক কোম্পানির দিকে। সঠিকভাবে বহু কাগজপত্র এখনো দেখাতে পারছে না সিবিআই এর নিকট। এমনকি রাজ্যে প্রায় জায়গাতেই নানাভাবে প্রতারণা করে যাচ্ছে জনগণের সাথে, তার প্রমাণও রাজ্য সরকারের নিকট রয়েছে, যার ফলশ্রুতিতে প্রশাসনের দৌড়ঝাঁপ। এছাড়াও বেসিল, রামেল, আয়কর, প্রয়াগ গ্রুপ অফ কোম্পানিজের বহু কর্মী রাজ্য থেকে পালিয়ে বিদেশে ঠাঁই নিচ্ছে নিজেকে রক্ষা করার জন্য। এই সমস্ত দিক থেকে কোঅপারেটিভ সোসাইটি অনেকটাই সচেতন থাকবে বলে আশা করা যাচ্ছে। এটা হতে পারে না, কারণ সমাজতান্ত্রিক ব্যবস্থা সোভিয়েত ইউনিয়নের বিপর্যয় ঘটলে পরেও এটা ধরে নেওয়া ঠিক নয়। তার এটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে ভুল ত্রুটি থাকতে পারে, এটা কার্যকরী করার ক্ষেত্রে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এই সমাজতান্ত্রিক ব্যবস্থার যে অর্থনীতি সমস্ত মানুষের জন্য, যারা শোষিত, বঞ্চিত, শ্রমজীবী অংশের মানুষ, তাদের একমাত্র বিকল্প ব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থা। এই ব্যবস্থার বিকল্প পুঁজিবাদী ব্যবস্থা হতে পারে। পুঁজিবাদী ব্যবস্থা হচ্ছে অল্প কিছু মানুষের জন্য, সমাজতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে বেশি মানুষের জন্য। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে উত্তরাখণ্ডের দুর্গতদের সাহায্যার্থে নেমেছে নেতা কর্মীরা। স্থানীয় বাজার ও পিডব্লিউডি কার্যালয়েও যায় তারা। উত্তরাখণ্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছে তেলিয়ামুড়া পার্টি অফিস। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আজ সকাল থেকে সিপিএম এর পার্টির লোকাল সম্পাদক অশোক দাশগুপ্তের নেতৃত্বে তেলিয়ামুড়া বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে সাহায্য তুলে 3 দিনের এই কর্মসূচি তারা নেয়। আজ বাজার ও পিডব্লিউ অফিসে যায় তারা। উত্তরাখণ্ডে যে প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ মারা গেছে, এখন পর্যন্ত 10,000 লোক, এরপরে অনেক ক্ষতিগ্রস্ত অসহায় বিপর্যয় মানুষের পাশে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমাদের রাজ্যে আমরা ঘোষণা করছি, এই মানুষের প্রাণের জন্য যতটুকু যে সাহায্য করে সাহায্য তুলে আমরা এখানে পাঠাবো। এই সিদ্ধান্ত হওয়ার পর আমরা তেলিয়ামুড়াতে আজকে আগামীকালকে 3 দিন এক লাগাতার আমরা এই সাহায্যে করার জন্য মানুষের কাছে আবেদন করতে, প্রচুর মানুষ সাহায্য করতেছে আমাদেরকে। আবেদনে খবর পাইয়া পার্টি অফিসে পর্যন্ত মানুষকে সাহায্য করতে। তেলিয়ামুড়া থেকে রাজীব রায়ের সাথে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়াতে শুরু হলো 3 দিনব্যাপী জেলা ভিত্তিক রেড ক্রস সোসাইটির ফার্স্ট মেডিকেল রেসপন্ডার ট্রেনিং প্রোগ্রাম। উপস্থিত ছিলেন রেড ক্রসের কর্মকর্তারা। মোট 25 জন প্রশিক্ষণার্থীদের নিয়ে শুরু হয় এই প্রশিক্ষণ শিবির। সোনামুড়া ডাকবাংলোতে আজ থেকে শুরু হলো 3 দিনব্যাপী ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের অন্তর্গত সোনামুড়া মহকুমার উদ্যোগে জেলাভিত্তিক ফার্স্ট মেডিকেল রেসপন্ডার ট্রেনিং প্রোগ্রাম। এতে উপস্থিত ছিলেন রেড ক্রস সোসাইটি ত্রিপুরা শাখার সম্পাদক আর.এন. চক্রবর্তী, রেড ক্রস সোসাইটি আগরতলা অফিস ইনচার্জ নির্মল বর্ধন, ত্রিপুরা সরকারি নার্সিং কলেজের প্রাক্তন অধ্যক্ষা অনু দে, সোনামুড়া মহকুমা রেড ক্রস কমিটির চেয়ারপারসন তথা মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী প্রমুখ। মোট 25 জন প্রশিক্ষণার্থীদের নিয়ে শুরু হয় এই ট্রেনিং প্রোগ্রাম।
তাছাড়াও রয়েছেন রেড ক্রস সোসাইটির বিভিন্ন মাস্টার ট্রেনাররা। এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বিভিন্ন পদ্ধতি শেখানো হবে নতুন সদস্যদের। শিবিরে উপস্থিত রেড ক্রসের উচ্চপদস্থ কর্মকর্তারা আলোচনা করেন। প্রায় 3টা, 3:30, 4টা বাজছে প্রায়। আমরা এইভাবে ঘুরে গেলাম, গিয়ে যত গ্রামের ভিতরে গেলাম, চন্দ্রমুড়া দিয়ে গেলাম, প্রতিটি মানুষের বাড়ি ঘরতে গাছ গাছটা ভেঙে পড়ছে। একদিন আগে একজন আসলো, মহিলা স্বামী স্ত্রী দুজনে ঘরের ওয়াল ভেঙে, মানে সিমেন্টের ঘর, ইটের ঘরের ওয়াল ভেঙে এই হাত মাথা ইনজুর হলো, শুধু 2জন সিরিয়াস ইনজুর হলো, তাদেরকে হসপিটালে ভর্তি করানো হলো। তারপরে সন্ধ্যার সময় তাদেরকে রেফার করা হলো। এই যে কাজ, ওই যে অধীনের যে ঘটনা, যে বিভৎস রূপ দেখলাম, উদ্ধার কাজের জন্য আমরা লোক দেখছি না। আমরা কয়েকজন জনপ্রতিনিধি, এসডিএম, বিডিও, আমরা ঘুরছি কেবল। সেই তখন যে বেরোলাম রাত্র 9টায় আসলাম, সোসাইটি অ্যাক্ট পাস হয়েছে এবং সেই পার্লামেন্টে যে অ্যাক্ট পাস হয়েছে সেই আইনের ধারা বলে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি গঠিত, যার যেটা করেছি ওটাতেই প্রভিশন রয়েছে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়েছে এক্স অফিসিয়াল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি। সার্টিফিকেট দেই না, এটা আমাদের ট্রেনিং নিতে হবে, তারপর আমরা সার্টিফিকেট ইস্যু করবো। এবং এই যে তোমাদের যে সার্টিফিকেটটা দেওয়া হবে, আমরা প্রিলিমিনারি সার্টিফিকেটটা দেবো। তাছাড়া রেড ক্রস সোসাইটি সোনামুড়া শাখার উদ্যোগে উত্তরাখণ্ডের দুর্গতদের সাহায্যার্থে তোলা 11,927 টাকাও তুলে দেওয়া হয় রেড ক্রস কর্মকর্তাদের হাতে। আজকের আমাদের এই প্রোগ্রামটা হলো যে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি তথা ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের অন্তর্গত সোনামুড়া সাব ডিভিশন কমিটির পক্ষ থেকে যে ডিস্ট্রিক্ট লেভেল সার্টিফাইড ফার্স্ট মেডিকেল রেসপন্ডার 3 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণে সাব ডিভিশনের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন অংশ থেকে পার্টিসিপেন্টরা এসেছেন। তারা 3 দিনব্যাপী ট্রেনিং নেবেন এবং সার্টিফাইড ফার্স্ট মেডিকেল রেসপন্ডার হিসেবে তারা ডিস্ট্রিক্ট তথা সাব ডিভিশনে কাজ করার প্রয়াস তথা উদ্যোগ নেবেন। আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আছেন রেড ক্রস সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের সেক্রেটারি তথা শ্রদ্ধেয় RN চক্রবর্তী মহাশয়। তাছাড়াও উপস্থিত আছেন ত্রিপুরা গভর্নমেন্ট নার্সিং ইনস্টিটিউশনের এক্স প্রিন্সিপাল শেষ অনুদে। তাছাড়াও উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্য রেড ক্রস শাখার যে অফিস ইনচার্জ নির্মল বর্ধন রায়, আমাদের সোনামুড়া সাব ডিভিশন রেড ক্রস কমিটির চেয়ারপারসন তথা আমাদের সোনামুড়া মহকুমা শাসক শ্রী শঙ্কর চক্রবর্তী মহাশয়। তাছাড়াও আছেন আমাদের সাব ডিভিশন লেভেলে যারা কাজ করেন ভলান্টিয়ার্সরা আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আছে। 25 ভলান্টিয়ার্সের ট্রেনিং, 25 জন ভলান্টিয়ার্সের ট্রেনিং, আর সাব ডিভিশনের বিভিন্ন এক্সপার্ট তথা রাজ্য স্তরের বিভিন্ন এক্সপার্টরা এই ট্রেনিং পরিচালনা করেন। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও অজগর সাপ উদ্ধার হলো তেলিয়ামুড়ায়। তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ির বাসিন্দা অনিল ঘোষের বাড়ি থেকে উদ্ধার হয় এই অজগর সাপটি। আবারও একটি অজগর সাপের ছানা উদ্ধার হলো তেলিয়ামুড়ায়। তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ির বাসিন্দা অনিল ঘোষের বাড়ি থেকে এই সাপটি উদ্ধার করে এলাকাবাসীরা। ঘটনার বিবরণে জানা যায়, অনিল ঘোষের বাড়ির একটি ঘরের মধ্যে সাপটি লুকিয়েছিল। বাড়ির মানুষ সাপটিকে দেখতে পেয়ে চেঁচামেচি করলে এলাকার বাসিন্দা সিরাজ খা সাপটিকে পাকড়াও করে। সাপটিকে দেখতে এলাকার মানুষ ছুটে আসে। এটা আমার বাড়ির পাশে বাড়ি, 8টা বাজছে না অজগর সাপ। খবর দিচ্ছেন? হ্যাঁ, খবর তারা এখন সব তারা আমি থানাতে আনছি, থানাতে আমার পরে ফরেস্ট মধ্যে লোক আছে, তারা নিজে সাপটিকে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসা হয় এবং বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তর এসে সাপটিকে নিয়ে যায়। তবে এলাকাবাসীদের অভিমত, কিছুদিন পূর্বে যে বন্যা হয়েছে, হয়তোবা জলের স্রোতে এটি নদীর জলে ভেসে এসে গেছে, কারণ এলাকা থেকে নদীর দূরত্ব বেশি নয়। গোলাবাড়ি থেকে উদ্ধার হয়েছে, এটা 7.5 লম্বা। কি যাবে এটা? অজগর সাপ। সাপটা এখন কি করবেন?
এখন আমরা দেখার পরে উনি যা সাথে তেলিয়ামুড়া থেকে রাজীব রায়ের সাথে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। কৃষক সভার উদ্যোগে 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে সোনামুড়া হর্টিকালচার দপ্তরে গণডেপুটেশন দিল নির্ভয়পুর আম্রপালির চাষিরা। কৃষক সভার উদ্যোগে 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে সোনামুড়া হর্টিকালচার দপ্তরে গণডেপুটেশন দিল নির্ভয়পুর আম্রপালির চাষিরা। মৌসুম শেষ হয়ে যাচ্ছে, এখনো প্রায় 3 লক্ষ চারা নার্সারিতে পড়ে রয়েছে, কোনো হেলদোল নেই সরকারি দপ্তরের। নির্ভয়পুর পঞ্চায়েত এলাকার লালটিলা গ্রাম এবং বাগায়াচর গ্রামের প্রায় 35 পরিবার অসহায় হয়ে ছুটে যান 3রা জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অসহায় চাষীদের সমস্যার কথা বুঝতে পেরে পরামর্শ দেন বন দপ্তরের এগ্রি ফরেস্ট PCCF এর সাথে আলোচনা করার জন্য। এই দিনে 6 জনের একটি প্রতিনিধি দল আগরতলা এগ্রি ফরেস্ট PCCF এর সাথে দেখা করেন। বন দপ্তরের PCCF সাহেব প্রতিনিধি দলকে আশ্বস্ত করান দুশ্চিন্তা থেকে বিরত থাকার জন্য। তিনি বলেন কিছুদিনের মধ্যেই হর্টিকালচার দপ্তরের মাধ্যমে আলোচনা করে জায়গা প্রকল্প বাস্তবায়নে চাষীদের কাছ থেকে চারা সংগ্রহ করবেন। এদিকে একই দিনে বিকাল 4টায় সোনামুড়া ফোর্টি সুপারের কার্যালয়ে ভারপ্রাপ্ত আধিকারিক বিমল দাসের 4 দফা দাবির এক স্মারকলিপি তুলে দেন আম্রপালির চাষিরা। বিমলবাবু সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে 18,000 চারার ওয়ার্ক অর্ডার করে দিয়ে বলেন বাকি চারাগুলো যাতে বিক্রি করা যায় আমরাও চিন্তা ভাবনা করব। আর্থিক সহযোগিতা আমাদের নির্ভর পঞ্চায়েতে বেশ কিছু আম্রপালি নার্সারি শুরু করে দিয়েছে, কিন্তু যারা দীর্ঘদিন গত দিনগুলিতে আমরা চারা সুস্থভাবে বেচতে পারছি। এখন আমরা উদ্যোগ মহল থেকে জানতে পারছি যে আমাদের চারাগুলি সঠিকভাবে যাইতো না, কিছু থাকতে দেব। এই চারাগুলি বিক্রির জন্য আমাদের মুখ্য দাবি চূড়ান্তের মাধ্যমে যাতে সরকার চারাগুলি ক্রয় করে তার জন্য আমরা ডেপুটেশন দিয়েছি। এর মধ্যে কি কইছে আর কি অসুবিধা হইতেছে চারাগুলো না কেনার ফলে কি অসুবিধা হইতেছে? চারাগুলি যদি আমরা বিক্রি করতে না পারি, আমরা সম্পূর্ণ গরিব অংশের মানুষ নার্সারিগুলি করছি, আমাদের পরিবার লইয়া চলতে বড় সংকট হয়ে যাইব, অর্থনৈতিক লস হইব। অজ্ঞানা বানা করে চারাগুলি করছি। কত পরিবার হইব? ইয়ান আমরা 33 পরিবার চারাগুলি করছি। এর মধ্যে যে 3 লক্ষ 3.5 লক্ষ চারা আমরা বলি চাষ আছে চারাগুলি। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা।